সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আবারও আমাদের আলোচনা গোল টেবিলে স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছিলাম সাভার ট্র্যাজেডি, আর কত লাশ পেলে এই মৃত্যুর মিছিল থামবে, এই বিষয় নিয়ে। তো আমাদের সঙ্গে আছেন সরকার দলীয় সদস্য জুনাদ আহমেদ পলক। আপনি শেষ করতে পারেননি, যদি শেষ করেন তারপর আমি আপনার কাছে যাব। 1 মিনিটে শেষ করব। সেটা হচ্ছে, আমি যেটা বলছিলাম যে এই 4 জন মালিককে বাঁচাতে গিয়ে বিজিএম এর সাবেক এবং বর্তমান নেতারা তাদের পক্ষ নিয়ে পরোক্ষভাবে কিন্তু তাদের 4,500 মালিকেরই ক্ষতি করছেন। কেননা এই 4 জন মালিকের যদি ওনারা ধরায় দিত বা ওরা যদি দোষটা ধরতো যে হ্যাঁ আমাদের এই সদস্যের দোষ আছে, তাহলে কিন্তু এই যে জিএসপি বাতিল হচ্ছে, আমাদের পিটিশন মুভ করতে হচ্ছে, আজকে এই ঘটনা আমাদের পুরো অর্থনৈতিক কতখানি থ্রেটের মধ্যে রাখলো। এবং তাদের মালিক পক্ষ, তাদের কোনো চিন্তা নাই। কারণটা হচ্ছে তারা 50-50 পলিসিতে আছে। তাদের 50% মানে সম্পদ বাংলাদেশে আর 50% হচ্ছে বিদেশে। এই ফ্যাক্টরি বাংলাদেশে বন্ধ হলেও গার্মেন্টসের কোনো মালিক পথে বসবে না, কিন্তু এই শ্রমিকরা তাদের কাজ হারালে তারা পথে বসবে। আর আরেকটা কথা বলছে, রাজনীতিবিদদেরকে দোষারোপ করেন। আজকে এই ঘটনার পর মাননীয় প্রধানমন্ত্রী সংসদে সম্মুখে একদিকে ধন্যবাদ জানাই আমরা বিরোধী দলের নেত্রীকে, যিনি হরতাল প্রত্যাহার করেছেন, এবং সেই হরতাল প্রত্যাহার করাকে কতখানি উদারতার পরিচয় দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনসম্মুখে লাইভ সংসদে বিরোধী দলের নেত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। আজকে এইটা দেখেও কি আমাদের বিজিএম এর মালিক পক্ষের শেখার কিছু নেই? জি, আমরা আবার আলোচনায় আসবো। আমাদের সঙ্গে আছেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো মন্ত্রী মহোদয়, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে, লাইনটি আসলে আমরা যাব। আপা অ্যাডভোকেট সঞ্জিতা খানম, আপনি যদি আপা বলেন, এক পক্ষ আরেক পক্ষকে কেবল দোষারোপই করছে, তো এই দোষারোপের জায়গা থেকে জবাবদিহিতার জায়গাটা কবে তৈরি হবে? কেউ দায়িত্ব নিবে যে যে আমার হয়েছে, বিচারটা যে করতে হবে, সেই জায়গাটা নির্মাণ হচ্ছে না। প্লিজ। আমি কিছু বলার আগে আমি সেই সাভারে যে ঘটনাটি ঘটেছে, দুর্ঘটনাটি ঘটেছে, দুঃখিত মন্ত্রী মহোদয়কে লাইনে পাওয়া গেছে, আমরা তথ্যটি শুনছি। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। জি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি জি, আপনি যদি একটু বলেন, সাভার এই যে ট্র্যাজেডি হয়ে গেল, আমাদের উদ্ধার কাজ আসলে যেভাবে চলছে, এটা অনেকদিন থেকে বলা হচ্ছে যে আরো আধুনিক প্রযুক্তি আমাদের দরকার, আমাদের হেলিকপ্টার দরকার, তো সেই প্রযুক্তির জায়গা থেকে ঘাটতি কতটুকু আছে উদ্ধার কাজে? আমার মনে হয়, আচ্ছা, প্রথমে তো আমার যেটা বলা দরকার, আমি দিনাজপুরে এসেছিলাম কালকে। আমার নির্বাচনী এলাকাতে অনেকগুলো প্রোগ্রাম ছিল, তার মধ্যে এই যে আপনারা জানেন যে বিদ্যুতের সংযোগের জন্য মানুষের যে আকুতি, তো কাজেই আজকে সারাদিন এই অনেকগুলো গ্রামে, 7টা গ্রামে আমার বিদ্যুৎ সংযোগের প্রোগ্রাম ছিল। তা আমি খবর পাওয়ার পরেই সঙ্গে সঙ্গে ওখানে আমাদের মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এবং দুর্যোগ অধিদপ্তরের, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক, তাদেরকে আমি সেখানে পাঠিয়ে দিই। এবং আমাদের যেসব সংস্থা যারা কাজ করেন এই দুর্যোগের সময় উদ্ধার কাজে, যেমন ফায়ার সার্ভিস তো প্রথমেই সাড়া দেন, প্রথম সাড়াদানকারী, এবং তারপরে হলো সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী বিভাগ, যাদের কাছে এই যে বিভিন্ন যন্ত্রপাতি যেগুলো কেনা হয়েছে গত 2-3 বছরে, সেগুলো আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর এই দ্বিতীয় যে কি বলে দ্বিতীয় টার্মে যেসব যন্ত্রপাতি তিনি কিনে দিয়েছেন, আমাদের নিজের টাকায় এগুলো কেনা হয়েছে, অত্যন্ত আধুনিক যন্ত্রপাতি। এবং এই যে নতুন মন্ত্রণালয় চালু হওয়ার পরে, এই তো সেপ্টেম্বরের 16 তারিখ থেকে আমরা এই কয়েকদিনের মধ্যেই কিন্তু আমরা দুটো বড় মহড়া করেছি, একটা নতুন ঢাকা, একটা পুরনো ঢাকায়। সেগুলো ভূমিকম্পের জন্য ছিল, কিন্তু এই ভূমিকম্পের উদ্ধার কাজ আর এই আজকে যেটা উদ্ধার কাজ চলছে, এটা কিন্তু দুটো একই রকমের, এটার নেচারটা একই রকম। এই ভবন ধসে পড়া, ভূমিকম্প তো কিন্তু ভবন ধসে পড়ে, তো যাই হোক সেটা আলাদা ব্যাপার। কিন্তু আপনার প্রশ্নের উত্তরে আমি বলতে চাই যে এই যারা প্রাণ হারিয়েছেন, এই আমাদের গার্মেন্ট কর্মীরা ওখানে এই সাভারের ঘটনায়, তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি শুরু করছি। এবং যেসব কর্মী আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই। জি মন্ত্রী মহোদয়, সমবেদনা ঠিক আছে, কিন্তু একটি বিল্ডিং এর লোক উদ্ধার করতে যে সময় লাগছে, ঢাকা শহর যে না এত জনঘনত্বপূর্ণ, বলতে দেন না না, আপনি সমবেদনার আমরা অনেক শুনেছি মন্ত্রী মহোদয়। আমরা বললাম ঢাকা শহরে একটা বিল্ডিং এর উদ্ধার করতে এত সময় লাগে, এত হাজার হাজার বিল্ডিং, কতটুকু প্রস্তুত আমরা আসলে, কতটুকু প্রস্তুত? প্রস্তুত, এইটাই তো বলছি। স্পেকট্রামে তো ঢুকতেই পারেনি, এখানে তো উদ্ধার কর্মীরা ঢুকেছে, কেটেছে, মাত্র 12 ঘন্টার কম সময়ে
এই মরদেহগুলো বের করে এনেছে, 107টা মরদেহ বের করে এনেছে এবং 750 আহত লোককে বের করে এনেছে। তো এইটা বললে কিভাবে হবে? শুধু আপনার গলার স্বর উঁচু করলে তো কোনো লাভ হবে না। জি, আর আপনাদের শুধু সমবেদনা জানালেও লাভ হবে না মন্ত্রী মহোদয়। জি সমবেদনা তো জানাতে হয়, জি, কিন্তু বিচারগুলো করতে হবে, সেই বিচারগুলো হয়নি, কিন্তু একটি বিচারও হয়নি। আমার কার্যক্রম বাতিল করে আমি ফিরে আসছি। আমাদের সমস্ত যেসব সংস্থা এই কাজে জড়িত তারা সবাই কাজ করছে এবং সেনাবাহিনীর একটা টিম 4টা পর্যন্ত কাজ করেছে, তারপরে তারা চলে গেছে, আরেকটা টিম তাদের জায়গা নিয়েছে। আর জি, আপনি এখন কোন পর্যন্ত আসেন? আপনি ঢাকার পথে কোন পর্যন্ত এখন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, কিন্তু আমি বলবো যে আমরা যেসব যন্ত্রপাতি কিনেছি গত 2-3 বছরে, যেগুলো আমরা মহড়া করছি এই গত কয়েক মাস ধরে, এটা অত্যন্ত এই যে আজকের এই কাজে উদ্ধার কাজে সফলতা এনে দিয়েছে। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। জি, আপনাকে অনেক ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। আমি একটু যাব, আমাদের সঙ্গে আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য অ্যাডভোকেট সঞ্জিদা খানম এমপি। আপা যদি একটু বলেন। আচ্ছা, আমি অবশ্যই অবশ্যই ওই যে দুর্যোগ ব্যবস্থাপনার কথা হলো, কারণ টেলিভিশনেই দেখলাম বলছে যে রাতের বেলা আলোর জন্য টর্চ লাইট নাই এবং তারা বলছেন যে আমরা নিজেরা চাঁদা তুলে লোকজনের কাছ থেকে টর্চ লাইট কিনেছে। তো তাহলে এইটাই যদি দুর্যোগ ব্যবস্থাপনা হয়, মানে যে কথা শুনলাম মন্ত্রী মহোদয়, নমুনা যদি হয়, তাহলে তো এরপর আর মানে কিছু বলার থাকবে না। জি, অ্যাডভোকেট সঞ্জিদা খানম। আমি কিছু বলার আগে আমি যারা যেসব শ্রমিক ভাই বোনেরা যারা সেখানে অকালে মৃত্যুবরণ করেছে দুর্ঘটনায়, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন তাদেরও দ্রুত সুস্থতা কামনা করছি। আজকে গতকালকে যখন এই ফ্যাক্টরিতে যখন ফাটল দেখা দিয়েছিল, তখন শিল্প পুলিশ, সেখানে শিল্প পুলিশ রয়েছে, শিল্প পুলিশ, স্থানীয় এই বিল্ডিংয়ের মালিক এবং বিজিএমই এর প্রতিনিধি এবং বিজিএমই এর সেই প্রতিনিধি সহ ওই গার্মেন্টসগুলির মালিক, এদের সমন্বয়ে একটি মিটিং হয়েছে এই বিল্ডিংয়ে চির ধরার পরে, এবং সেখানে মিটিং করে সিদ্ধান্ত নিয়ে এটাকে সিল করে দিয়েছে। সব শ্রমিকদেরকে সেখান থেকে বের করা হয়েছে, বের করে সেই ফ্যাক্টরিগুলোকে বন্ধ করা হয়েছিল। এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক সেটি হচ্ছে যে কি কারণে, কেন সেই বিল্ডিংয়ে সকাল থেকে শ্রমিকদেরকে জোর করে পিটিয়ে ঢুকানো হলো। এই যে অপরাধ, আজকে আমি বলবো দোষারোপ করলে হবে না, একজন আরেকজনকে দোষ দিয়ে কিন্তু এই মানুষের জীবনকে আমরা ফিরিয়ে দিতে পারবো না। আজকে একজন শ্রমিকের জীবনটাই বড় না আমাদের অর্থ বড়? নিঃসন্দেহে আমাদের মানুষের জীবনটাই বড়। আজকে এখানে পারভেজ ভাই আছেন, একটি টি শার্টের দাম 20 পাউন্ড তারা সেল করে। এই যে কমপক্ষে 20 পাউন্ড অর্থাৎ আমাদের দেশের 2500 টাকা। এবং এই শুরু থেকেই আমরা যে বিষয়টি লক্ষ্য করছি সেটি হচ্ছে গার্মেন্টস যে যারা চাকরি করে এই শ্রমিকদের বেতন কাঠামো। এই সরকার এসে আমি বলেছি কমপক্ষে 20 পাউন্ড। তো আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে আজকে যে অবস্থাটি তৈরি হয়েছে, এখানে দোষ দেওয়া হচ্ছে। আমাদের ইঞ্জিনিয়ার ডক্টর খান মাহমুদ আমানত বলেছেন কি কি কারণে একটি বিল্ডিং এভাবে ধসে যেতে পারে। আমরা সবচেয়ে আশ্চর্য হলাম যে ইমারত নির্মাণ আইন 1953, এই আইনটি কিন্তু ভায়োলেট করে, এই আইনে কিন্তু ওই পৌরসভার চেয়ারম্যানের কিন্তু দায়িত্ব এই অনুমোদন দেয়া নয়। একজন দর্শক আপনাকে ফোন করতে যাচ্ছেন, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো, কে আছেন ফোনে? পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আমার সঞ্জিদা খানমের কাছে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই যে এতগুলো ঘটনা ঘটলো গার্মেন্টসের, আপনার তাজরিন ফ্যাশন, তারপরে আপনার চট্টগ্রামের ফ্লাইওভার ধস,
কিছুদিন আগে হাজারীবাগে একটা ঘটনা ঘটলো, এবং প্রত্যেকটি ঘটনা একের পর এক ঘটতেছে এবং সরকার তদন্তের কথা বলছে, বিভিন্ন তদন্ত কমিটি গঠন করা হচ্ছে এবং দেখা যাচ্ছে যে প্রভাবশালীদের পাশ কাটিয়ে, যারা দোষী তাদেরকে পাশ কাটিয়ে দেওয়া হচ্ছে এবং এসব তদন্ত আলোর মুখ দেখছে না। এটা কেন? সেটা শুধু আওয়ামী লীগ সরকার বা বিএনপি সরকার না, আমরা প্রত্যেকটা সরকারের ক্ষেত্রে একই ব্যবস্থা দেখতে পাচ্ছি। জি, আপনাকে অনেক ধন্যবাদ, খুবই সুনির্দিষ্ট প্রশ্ন। তো এই সংসদীয় কমিটির কিছু করবার আছে কিনা? এই যে তদন্ত হয় এবং প্রতিবেদন আলোর মুখ দেখেন, আপনারা কি করেন? আপনাদের কোনো দায় আছে কিনা? প্রশ্নকর্তাকে ধন্যবাদ জানাই, একেবারে পারফেক্ট একটি প্রশ্ন উনি করেছেন। আজকে এই যে যারা আমরা দেখেছি বিগত দিনে স্পেকট্রাম ঘটনা দেখেছি, আমরা কিছুদিন আগে তাজরিন আমরা সেই অগ্নিকাণ্ড দেখেছি চট্টগ্রামে, তিনি বলেছেন ফ্লাইওভার আমার নির্বাচনী এলাকায়। রুবাইত, আপনি আশ্চর্য হবেন, আমার নির্বাচনী এলাকায় 53টি লাশ দাফন করা হয়েছে জুরাইন কবরস্থানে। লাশের মিছিল নিয়ে সেই কবরস্থানে মানে তারা ঢুকেছে। আমি সেখানে প্রথম থেকে শেষ পর্যন্ত নির্বাক হয়ে দাঁড়িয়েছিলাম এবং আমার সেখানে কোনো কথা আমার মুখ দিয়ে বের হয়নি। আজকে সেরকম আরেকটা পরিস্থিতি এই নভেম্বর, 24শে নভেম্বর থেকে আজকে গত 24শে নভেম্বর তাজরিন জি, সে এই 5 মাসের মধ্যে এরকম আরেকটি ঘটনা, যে ঘটনাটির জন্য আমি প্রথমে যে বিল্ডিং কনস্ট্রাকশন যে মালিক সে অবশ্যই দায়ী, এবং পাশাপাশি সে আমরা দেখেছি যে ব্র্যাক ব্যাংকের যেখানে সব ক্লোজ করে দেওয়া হলো, সেখানে সেই শ্রমিকদেরকে পিটিয়ে তাদেরকে দর্শক যে প্রশ্নটি করেছিল যে তদন্ত কমিটির প্রতিবেদন আলোর মুখ দেখে না, এটা সংসদীয় কমিটি, আপনারা আছেন, করবার আছে কিনা? আমি আসছি। সেক্ষেত্রে আমি বলবো যে মালিক যারা রয়েছে তাদেরও এখানে দায় দায়িত্ব আছে। আপনাদের দায়িত্ব, কারণ আমাদের দায় দায়িত্ব রয়েছে। আপনি দেখেছেন আজকে এই ঘটনার পরপরই মাননীয় প্রধানমন্ত্রী সেনাবাহিনী বিজিবিকে নির্দেশ দিয়েছেন এবং তারা সেখানে গিয়েছে, তারা উদ্ধার কাজ করছে। এবং আপনি আরেকটি ইনফরমেশন আপনাকে দিতে চাই, ফায়ার সার্ভিসকে আমরা কিন্তু মানে স্বেচ্ছায় ট্রেনিং এর ব্যবস্থা করেছিলাম। আজকে আমার নির্বাচনী এলাকা থেকে ফায়ার সার্ভিসের 2টো গাড়ি ভরে আমরা সেই স্বেচ্ছায় যারা এই উদ্ধার কাজে সহযোগিতা করবে তাদেরকে পাঠিয়েছি এবং তাদের সাথে 25টা লাইট, টর্চ লাইট, এটা আমি ব্যবস্থা করেছি। এটি আমার নির্বাচনী এলাকা থেকে গিয়েছে। আমি শুধু এটুকুই বললাম, অন্য অন্য এলাকা থেকেও নিশ্চয়ই গিয়েছে। আমি বলবো যে এই উদ্ধার কাজে আমি একটু যাব অধ্যাপক ডক্টর খান মাহমুদের কাছে। আমরা দেখেছি এখানে রাজুক এবং সাভার পৌরসভা একে অপরকে দোষারোপ করছে, তো আসলে বলেন ব্যাপারটা কি হতে পারে যদি টেকনিক্যাল দিক থেকে আবারও ধন্যবাদ। আসলে এখানে আমাদের একটা প্রবণতাই হয়ে যাচ্ছে যে যখন কোনো ঘটনা ঘটে নিজের ঘাড়ে আমরা নিতে চাই না কোনো কিছু এবং একে অপরকে দোষারোপ করি, সেখান থেকে এটা হচ্ছে। এবং এটা হওয়ার অন্যতম একটা কারণ আমার মনে হয় আমাদের যে ইমারত নির্মাণ বিধিমালা বা এই জাতীয় আইন কানুনগুলো আছে, এগুলো কতটুক পর্যন্ত অ্যাপ্লাই হবে, কোথায় অ্যাপ্লাই হবে, কোন জুরিসডিকশনে অ্যাপ্লাই হবে, এগুলোর কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা নাই। এই মুহূর্তে আমার জানা মতে যেটা আছে আমাদের ঢাকা শহরের জন্য ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা, এটা খুব সম্ভবত ঢাকা শহরের জন্যই প্রযোজ্য। এর বাইরে অন্যান্য পৌরসভা যেমন সাভার বর্ণানো, ওইখানে তারা নিজেদের নিয়ম মতন করে। আপনি জানেন যে স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু নিজে বলেছেন যে বিল্ডিং এর ইমারত বিধিমালা মানা হয়নি বিল্ডিং এর ক্ষেত্রে। এখন অবশ্যই স্পষ্ট করে তিনি বলেছেন। হ্যাঁ, সেটা আমি জানি না, কিন্তু আমি আমার জানা মতে ওই সাভারের অনুমতি বোধহয় এখন পর্যন্ত ড্যাপে সাভারটা রাজুকের ড্যাপে সাভার রাজুকের ভিতরে আছে, কিন্তু যেহেতু এখনো ড্যাপ অফিসিয়ালি চালু হয় নাই, সম্ভবত ওই অনুমোদনের বিষয়টা ঢাকার বাইরে পৌরসভাগুলি দিয়ে থাকে। তো এখানে যেটা ঘটে যে একটা ভবনের যখন নকশা অনুমোদন বলা হয়, নকশা 2 রকম, একটা হচ্ছে স্থাপত্য নকশা এবং খুব সম্ভবত পৌরসভাগুলো সেই স্থাপত্য নকশাটাই অনুমোদন করে যে এখানে একটা ভবন হবে, ভবনটা দেখতে কেমন, এটার প্ল্যান কি, কয়তলা, এইটুকু। এটার যে গঠন নকশা হবে স্ট্রাকচারাল ডিজাইন, এটা অ্যাপ্রোপ্রিয়েট কম্পিটেন্ট একজন ইঞ্জিনিয়ারকে দিয়ে
এটাকে অনুমোদন করানোর ব্যবস্থা অবশ্যই করতে হবে। এটা আমাদের ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালায় কিন্তু এটা আছে এবং রাজুক এটা প্র্যাকটিস করে। রাজুকের যে কোনো ড্রয়িং কিন্তু যে কোনো ইঞ্জিনিয়ার সই করতে পারে না, তার জন্য রাজুকের অনুমোদনের প্রয়োজন হয়। আমি মনে করি এই ইমারত নির্মাণ বিধিমালাটা এটা শুধু রাজুকের মধ্যে সীমাবদ্ধ না রেখে এটা সমগ্র বাংলাদেশের জন্য চালু করা উচিত, প্রয়োজনীয় মডিফিকেশন বা পরিবর্তন করে, এবং এটার যথাযথ অ্যাপ্লিকেশন হচ্ছে কিনা এটা আমাদেরকে মানে খেয়াল রাখতে হবে, কারণ শুধু আইন করে তো লাভ নেই, আইনের প্রয়োগটা অবশ্যই দেখতে হবে। নাজমা আপার কাছে একটু যাব। আমরা সর্বশেষ যে খবর পেলাম সেটা হচ্ছে আটকা পড়া শ্রমিকদের মধ্যে যারা বেঁচে আছেন তাদের খাবারের জন্য শ্রমিকরা এবং এলাকাবাসী চাঁদা তুলে খাবার সংগ্রহ করছে। এখানে মালিক কিংবা সরকারের পক্ষ থেকে কোনো তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। সরকারের উদ্ধার কাজে তারা নিয়োজিত আছে একটা সাইড দিয়ে, কিন্তু পিছন সাইড দিয়ে অনেক শ্রমিক এবং এলাকাবাসী উদ্ধার করতেছে। এবং শ্রমিকদের যেটা ভাষ্য আমি টিভিতে দেখে আসছি যে অনেকে বলতেছে বাঁচাও, পানি খাবো দরকার, তো রুটি, কলা এবং পানি একদম এইভাবে সারিবদ্ধ এবং তারা বিভিন্ন জায়গায় জায়গায় তারা দিচ্ছে, কারণ রাত্রেবেলা তাদেরকে উদ্ধার করা যাচ্ছে না। তা আমার যেটা কথা হলো যে আমি ধন্যবাদ জানাই পলক ভাইকে যে সে আমাদের কথা, আসলে পারভেজ ভাই আমাদের প্রতিপক্ষ না, আমরা ওনারা একটা অংশ, কিন্তু আমরা ঠকতেছি, আমরা মরতেছি, ওনারা শুধু মুনাফা করতেছে, এটাই হলো বিষয়। আর সরকারের কাছে এবং রাজনীতিবিদদের কাছে অনুরোধ থাকবে, আজকে আমি আওয়ামী লীগ ক্ষমতায় বলে তাকে দোষ দিব, বিএনপি ভালো, সেটা না। আমাদের দেশের সবচাইতে একটা বড় খারাপ কালচার হয়ে গেছে যে রাজনীতিবিদ হলো আজকে ব্যবসায়ীরা। আজকে আওয়ামী লীগ বিএনপি শুধুই যে ব্যবসা করে সেটা না, এই যে বাম রাজনীতি করে, ডান রাজনীতি করে, সবাই কিন্তু গার্মেন্টসের মালিক। হয়তো সংসদে আসতেছে, হয়তো ফেল করতেছে, আসলে সংসদে গণতন্ত্র বলে সাধারণ মানুষের কথা বলার কিছুই নাই। এই বুর্জুয়া সমাজে ওই পুঁজিবাদীরাই হয়ে গেছে। আজকে এই টেলিভিশনের মালিক একজন পলিটিশিয়ান, তারপরে আবার সে একজন ব্যবসায়ী, তাহলে সাধারণ মানুষের জায়গাটা আসবে কোথায়? আইনগুলা সংস্কার হচ্ছে, অ্যামেন্ডমেন্ট হচ্ছে, 1 লাখ টাকা কি একটা মানুষের দাম হবে না কেন? দুর্ঘটনা আজকে 100 মানুষ মরে গেছে, 1 লাখ টাকা করে দিলেই শেষ হয়ে যায়। অথচ 1965 সালের শ্রম আইনে ছিল যে 30,000 টাকা, সেই টাকার সাথে এখন কনভার্ট করেন 1 লাখ টাকা, কত লাখ টাকা আসে, সেইগুলা কিন্তু কেউ দেখে না। আর এই যে আজকে আমরা বিদেশি স্ট্যান্ডার্ড মেনটেন করতে, আগে তো শহরে আমরা যখন গার্মেন্টসে কাজ করছি বা ছিলাম, আমরা তো এই বাসা বাড়িতেই ছিলাম, কই সেই বাসা বাড়িগুলো কিন্তু ধসে নাই, কারণ সস্তা শ্রম এই মালিকরা যেমন ঠকাচ্ছে, বিদেশি ক্রেতারা ঠকাচ্ছে, যার ফলে এগুলাকে মানুষ না হিসাবে এদেরকে কি হিসাবে তারা সম্মান আমাদের সঙ্গে করছে। যোগ তারপরে দিয়েছেন আরেকটা যে কথা একজন বলি, মন্ত্রী যোগ দিয়েছেন, এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, তিনি সকাল থেকে উদ্ধার কাজের সঙ্গে ছিলেন। নানক ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি নানক ভাই, আপনি যদি একটু সবশেষ অবস্থা আমাদের বলেন উদ্ধারের, চিকিৎসার এবং পুনর্বাসনের। জি দেখেন, সকাল থেকেই আপনারা জানেন যে উদ্ধার কাজ চলছে। উদ্ধার কাজে ফায়ার ব্রিগেড, সশস্ত্র বাহিনী, সশস্ত্র বাহিনী, নবম পদাতিক বাহিনী এবং তাদের ইঞ্জিনিয়ারিং কোর, আর্মি মেডিকেল কোর, জেলা প্রশাসন সহ র্যাব, পুলিশ, সবাই এবং স্থানীয় সংসদ সদস্য মনোযোগের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সবাই অংশগ্রহণ করেছেন এবং উদ্ধার কাজ চলছে। আমরা আসলে এই দুর্ভাগ্যজনক একটি ঘটনা, এই ঘটনায় ইতিমধ্যেই আমরা 127 জনের মতো মৃতের পরিমাণ হলো 127 এবং এই 127-এর মধ্যে 93 জনের লাশ জেলা প্রশাসন হস্তান্তর করেছেন তাদের আত্মীয় স্বজনের কাছে, তাদের বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা সহ কাপড় এবং পরিবহন সব ব্যবস্থা করেছেন। ইতিমধ্যে প্রায় 1000-এর উপরে মানুষ উদ্ধার করা হয়েছে, যারা আহত আছেন তাদের চিকিৎসা করানো হচ্ছে। রক্তের প্রয়োজন ছিল, রক্তের অভাব দেখা দিয়েছিল। আমরা দেশবাসীর কাছে, সকল মানুষের কাছে আমরা কৃতজ্ঞ যে আমরা টেলিভিশনে চ্যানেলের মধ্যে দিয়ে, ইলেকট্রনিক চ্যানেলের মাধ্যমে আমরা রক্তের প্রয়োজনীয়তা বলার পরেই
বিভিন্ন জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে মানুষ এই মানবিক ব্যাপারে এগিয়ে এসছেন। জি নানক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। শুধু একটি প্রশ্ন করতে চাই, আমরা জেনেছি যে পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোহেল রানা হচ্ছে সেই বিল্ডিংটার মালিক, এবং যিনি কালকে বলেছিলেন যে এটা তেমন কিছু না, প্লাস্টিকটা খসে পড়েছে, এইটা তেমন কিছু না, এখানে কাজ করা যেতে পারে। তো এই ব্যাপারে কি আপনার কাছে কোনো তথ্য আছে কিনা সোহেল রানা সম্পর্কে? দেখেন, এই ব্যাপারে এটি হলো আরেকটি দিক। আমি যে কথা বলছিলাম সেটা হলো মানবিক দিক, উদ্ধার কাজের দিক। এই মুহূর্তে এখনো আমরা বিভিন্ন ফ্লোর থেকে ইতিমধ্যে উদ্ধারকারী দল 3 নম্বর ফ্লোরে পৌঁছে গেছেন। সেখান থেকে 53 জনের মতো জীবিত উদ্ধার করা হয়েছে। এরপরে ওনারা চেষ্টা করছেন 2 নম্বর ফ্লোরে যাওয়ার জন্য। সেখানে মানুষ এখনো আটকে পড়ে আছে। দেখেন, এই বিষয়গুলো হলো আইনগত বিষয়, আইনগত খতিয়ে দেখার বিষয়। এই বিষয়গুলিতে কি হয়েছিল, কি ঘটেছিল, এটি এই মুহূর্তে, এই মধ্যরাতেও আমরা যারা এই উদ্ধার কাজের সাথে জড়িত রয়েছি, আমাদের কাছে এই মুহূর্তের সবচেয়ে বড় ব্যাপার হলো জীবিত মানুষগুলিকে উদ্ধার করা, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং মৃত ব্যক্তিদের জি নানক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু আমরা মনে করি যে সামনে যেন দুর্ঘটনাগুলো না ঘটে, সেই জন্য জবাবদিহিতার একটি জায়গা নির্মাণ করা যায় কিনা। গতকালকে বলা হয়েছিল বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ, তারপরেও তাদেরকে কাজে পাঠানো হয়েছে। কাজে এটি কি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড? বিষয়টি কালকে কি হয়েছিল সেটা কিন্তু খবর কাগজে এসছে। সেই সকাল 9টা থেকে আমরা যারা এই কাজে লিপ্ত রয়েছি, তখন আমাদের কাছে এখন এই বিষয়গুলি কিন্তু আমাদের কাছে, আমরা এই বিষয়গুলির দিকে এখনো আমরা। জি নানক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। সকাল থেকে আপনি সেখানে কাজ করছেন, উদ্ধারের সঙ্গে আছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমার অনেকগুলো প্রশ্ন এখানে জমে গেছে, আপনি যদি একটু উত্তর দেন প্লিজ। না, ধন্যবাদ। আসলে আমি জানি না কিভাবে বলবো বা কি বলা দরকার। অফকোর্স আমরা কিন্তু আমাদের দায়িত্ব এড়াইতে পারি না, এটা কিন্তু সত্য কথা, এটাই হলো বাস্তবতা, এবং আমি সেই দায়িত্ব কিন্তু আমরা এড়াতে চাই না। বাট সাথে সাথে যে জিনিসগুলি আসলে মোটামুটি অধ্যাপক খান মোহাম্মদ সাহেব ছাড়া ওর থেকে কিন্তু একটা জায়গায় আপনার কনক্লুশন নিয়েই আসছেন যে সব দায়িত্বটাই মানে প্রবলেমটা আসলে বিজিএম এর মেম্বারদের আর বিজিএম এর নিজস্ব। জিনিসটা হলো যে এখানে কোনো ব্লেম গেম না, আমাদেরকে কিন্তু এটা এই রেসপন্সিবিলিটি নিতেই হবে। আমাদের ছেলেমেয়েগুলো কিন্তু আমাদেরই, আমরাই কিন্তু ওদের দায়িত্ব নিয়েছি, এবং এই দায়িত্ব থেকে কিন্তু আমরা এবং বিজিএম এ কখনো কিন্তু পিছপা হবে না। আমরা কেন কিছু মাঝে মাঝে একটু দৃঢ় গলায় বলি, এটা কিন্তু ওদের দিকে তাকাই কিন্তু বলি। আমরা কিন্তু চাই যে একটা প্রাণ যাতে আমাদের কারণে না যায়। কয়জন মালিক মারা গেছে এবং দেখেন আপনাদের সন্তানরা প্রতিদিন মরতেছে, আপনি নিজেই বলতেছেন, কিন্তু কয়জন মালিক এই যে 90 সারাকা দুর্ঘটনার সময় একজন ডাইরেক্টর পরে আর কোন মালিকটা মারা গেছে? আমাদের প্রশ্ন তো, বাবা দুর্ঘটনা ঘটলে কি শুধু সন্তানই মরবে, বাবাদের কোনো ইয়ে হয় না? এটাই হলো দুর্ভাগ্য যে এই ধরনের কথাগুলো কিন্তু শুনতে হচ্ছে। আজকে যেটা আমি তখনও বলার চেষ্টা করলাম যে যারা বিল্ডিং অ্যাপ্রুভাল দিয়েছে এবং তারা যখন ওখানে গিয়েছে, তারা যদি একটা চিঠি দিয়ে দিত যে এই ফ্যাক্টরি কালকে খোলা হবে না, এই দুর্ঘটনা ঘটতো না। আর আজকে যারা এই বিল্ডিং অ্যাপ্রুভাল দিল তাদের ওখানে কিন্তু প্রপার ইঞ্জিনিয়ারও নাই। আমি কিন্তু মাহমুদ সাহেবের কথা কিন্তু এটাই পরিষ্কার, এবং সবার কথা কিন্তু পরিষ্কার যে পৌরসভার এই অথরিটি নেই, অথচ অথরিটি দিচ্ছি। আমরা কিন্তু 2004 সালে যখন স্পেকট্রামের ঘটনা ঘটে অনেক কিছু কিন্তু হয়েছে, অনেক স্টেপ নেওয়া হয়েছে, কিন্তু বাস্তবের কিন্তু কোনো স্টেপ নেওয়া হয়নি। পারভেজ সাহেব, এখানে কিন্তু পরিষ্কার মিডিয়াতে আছে এবং দেখিয়েছে যে একজন ইঞ্জিনিয়ার ঘোষণা দিয়েছে বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ। কাজেই দুর্ঘটনার ইমিডিয়েট কারণের দায়িত্ব কিন্তু আমার মনে হয়
এড়াতে পারেন না বা মালিক পক্ষ আর কি। আমি কারণ কিন্তু এটা কিন্তু কোনো স্পষ্ট। না মাহমুদ সাহেব শুনেন, আমি স্পষ্ট যেটা বলা হয়েছে, একজন ইঞ্জিনিয়ার স্পষ্ট বলেছে যে ভবনটা ঝুঁকিপূর্ণ। বলেছে যে ভবনটা ঝুঁকিপূর্ণ, আগামীকালকে বুয়েট থেকে বড় ইঞ্জিনিয়ার আসবে, তারপরে আপনারা কিছু করেন। দ্বিতীয়ত এবং শিল্প যার ফলে পুলিশ কিন্তু ব্র্যাক তাদের ভবনটাকে সিল করেছে, কর্মচারীদের সরিয়ে নিতে সেই সিল বাধ্য ভেঙে হয়েছে। ব্র্যাক সেই শ্রমিকদেরকে হুমকিটা ঢোকানো আমলে হয়েছে। নিয়েছে, কিন্তু সঞ্জিতা ম্যাডামের কাছ থেকে গার্মেন্টস জেনেছি। মালিকরা নেয় না। এখানে আসলে দায়িত্ব এড়ানো বা দায়িত্ব এড়ানোর দেখেন, কোনো স্কোপ বোধহয় নাই আমার মনে ঠিক হয়। আছে, আমি- এখানে আমি পারভেজ অনেকগুলি ভাইকে- কথা হয়ে গেছে। এই জন্যই কিন্তু সবসময় দরকার হয় যে একটা প্রপার তদন্ত। কেন হয় যে তখন আপনি জানতে পারবেন যে আসল ঘটনাটা কি, কেন তারা ফ্যাক্টরিতে গেল। আমি হতে পারে আমরা গার্মেন্টসের ওনার, এবং আমরাই কিন্তু করেছি। আমাকে কিন্তু সাথে সাথে কিন্তু আইনের আওতায় অবশ্যই আমাকে কিন্তু আনা উচিত। কিন্তু আমরা দেখলাম হতে পারে তাজরিনের মালিক আমি- আপনাদের বিজেপি আসে তো ভবনের না। মধ্যে থাকলো, তা আপনারা কেন পুলিশে ধরিয়ে দিলেন না তাকে? কাকে? এই তাজরিন আমি হত্যাকাণ্ড সেটাই যে হলো, বলছিলাম। তাজরিনের গার্মেন্টস, সেই মালিক বিজেপি ভবনের মধ্যে দেখেন, অনেকদিন ছিল, মানে সেই খবরের কাগজে সেই আপনারা রিপোর্ট আমাদেরকে জানানো হলো। প্রত্যেকে যদি এবং সে ওখানে এইভাবে প্রেস কনফারেন্স করলেন বিজেপি ভবনের ভেতরে প্রত্যেকে- পাশে বসিয়ে, এবং তাকে তো ধরিয়ে দিতে হবে। সারা দেশবাসী তার শুনেন, আমাদের আচ্ছা, যদি একটা প্রশ্ন আমাদের আছে, যদি- বড় ভাই রুবাই বলেন। ভাই, একটা প্রশ্ন আছে, আমি নাজমা আপার সাথে আমি একটু যোগ করে বলতে চাই, আপনি নিজেকে অবশ্যই অপরাধী কাঠগড়ায় দাঁড় করাবেন না। আমাদের কিন্তু উদ্দেশ্য আপনাদেরকে অপরাধের কাঠগড়ায় দাঁড় করানো না। আচ্ছা, প্রশ্নটা উঠছে, সকালবেলা প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে নামালেন, প্রতিমন্ত্রী নানক ভাই এলাকায় সকাল থেকে এখন পর্যন্ত আছেন, স্থানীয় সংসদ সদস্য মুরাদ জং, ছাত্রলীগ, যুবলীগ, সাধারণ জনতা নিয়ে আছেন, শ্রমিকরা পয়সা দিয়ে রুটি কলা কিনে দিচ্ছেন, পানি। আপনারা বিজিএম এর মালিকরা কোথায়? আপনারা কোথায়? আমরা প্রথম পরিচয় আমরা মানুষ, তারপরে আমরা মালিক, তারপরে আমরা শ্রমিক, তারপরে আমরা এমপি মন্ত্রী, তারপরে আমরা আওয়ামী লীগ বিএনপি। না। আজকে বিজিএম এর মালিক পক্ষের দুর্বলতাটা কোথায়? না আমি আরেকটু পরিষ্কার করে দিই পারভেজ ভাই, আমি বিনয়ের সাথে আপনার কাছে জানতে চাই যে এই যে সরকারের এতগুলো পদক্ষেপ নিয়েছে এবং শ্রমিকরা নিজেরাই সেখানে উদ্ধার কাজে অংশগ্রহণ করছে, আপনি বিজেএমই এর একজন কর্মকর্তা হিসেবে আপনাদের বিজেএমই থেকে আপনারা কি সেই যারা এই ঘটনা ঘটিয়েছে, আমি বলবো যে একেবারে ওপেন, এটা তারা জোর করে এই শ্রমিকদেরকে কাজে এই ঝুঁকির মধ্যে পাঠিয়েছে, তাদের কি আপনারা ধরানোর চেষ্টা করবেন কিনা, তাদেরকে ধরাবেন কিনা, এবং আপনারা এই পর্যন্ত আজকে এই কয়েক ঘন্টার মধ্যে আপনারা এই শ্রমিকদের উদ্ধারের জন্য কি কি পদক্ষেপ নিয়েছেন, কি পদক্ষেপ নিয়েছেন? বিজিএম এর সদস্যপদ প্রথম বাতিল করেন ওই দোষী মালিকদের। কিন্তু ধরার দায়িত্ব সরকারের দায়িত্ব, আমাদের সরকারের দায়িত্ব। সরকার ধরবে কিনা সেটা আগে বলেন। অবশ্যই সরকার ধরবে। আমি একটা জিনিস বলতে চাই, নানক ভাই যেটা বলেছে, জি। প্রথমে আমাদের মানবিক দায়িত্ব আমরা এর পালন করছি, আমরা তো দায়িত্ব এড়াচ্ছি না, প্রশ্ন তো সব সরকারের উপর উঠছে এবং আমাদের এই দায়িত্ব নিতে হবে, এবং আমরা দায়িত্ব এড়ানোর আমরা কোনো চেষ্টাও করছি না। কিন্তু আমাদের কথা হচ্ছে যে যার যার দায়িত্বটা নিয়ে যদি আমরা এগিয়ে যাই, তাহলে এই ধরনের আর কোনো দুর্ঘটনা হবে না। আমি যেটা একটু বলি, সবচাইতে আজকে বড় সমস্যা হয়েছে কি, আমাদের এই গার্মেন্টস শিল্পটা আজকের এই ঘটনার কারণে একটা ঝুঁকিপূর্ণ ইন্ডাস্ট্রি। বিশেষ করে আমি যেটা বলতে চাই, কারণ আমি অবশ্যই আলোচনা করব, তারপর আমি এই শিল্পের কারণে আজকে নেতৃত্ব দিচ্ছি, এটা পজিটিভ সাইন। উইমেন এম্পাওয়ারমেন্ট, মহিলারা গ্রাম থেকে এসে কাজ করতেছে। কিন্তু আজকে আপনারা জানেন কিনা যে 27শে এপ্রিলের মধ্যে জানেন আপনারা জিএসপি পিটিশন নিয়ে বহু ধরনের আলোচনা হওয়ার কারণে গভর্নমেন্ট শ্রম আইন সংশোধন করলো, ইউনিয়ন করতে দিতে হবে, এখানে বহু কিছু হচ্ছে। এবং এই পিটিশনটা কিন্তু তাজরিনের ঘটনার কারণেই কিন্তু হয়েছিল। তাহলে আজকে আমাদের বাংলাদেশের সরকার 27 তারিখের মধ্যে কি সন্তুষ্ট জবাব দিবে? আজকে আমার শ্রমিক বেকার হবে, নারী শ্রমিকরা কর্ম হারাবে, তারা জীবন দিচ্ছে, সবকিছুই করছে কি কেন? কারণ আমার এই শিল্প চলে যাবে, এই অতি মুনাফা, এবং সবাই গার্মেন্টসের মালিক হতে চায়, সবাই পয়সা বানাইতে চায়, সবাই। এইটাই আমরা বলতে চাচ্ছি যে আপনাদের কারণে আজকে নারী শ্রমিকরা বেকার হবে। 3000 টাকা মজুরি দেন, তার মানে অনেক কিছু করে ফেলছেন। এই জায়গা থেকে বেরিয়ে আসেন, ইউনিয়ন করার অধিকার দেন এবং বাঁচার মতো মজুরি দেন। গার্মেন্টস শ্রমিক কিন্তু 20% শর্টেজ, এবং শ্রমিকরা পুষ্টিহীনতায় ভোগে, তারা ঠিক মতো খেতে পারে না, বিভিন্ন ধরনের ব্যাধি, তাদের উৎপাদন ক্ষমতা হারাচ্ছে। সরকার কি করতে পারে সেটা বলেন। সরকারের কাছে অনুরোধ, আজকে 20 বছর ধরে আমাদের দাবি
পরিকল্পিত শিল্প কারখানা চাই। এখানে সেখানে গর্জে ওঠা এই শিল্প হলে আরো এই ধরনের ঘটনা প্রতিনিয়তই ঘটবে। এই টক শো, রাউন্ড টেবিল প্রতিনিয়ত করতেছি, কিন্তু এর ধারাবাহিকতা রাখেন, সচেতনতা বৃদ্ধি করেন, মুনাফা কমান। সরকারকে বলবো জবাবদিহিতা, দুর্নীতি এগুলাকেও কমাতে হবে, তা না হলে এই জায়গা ঠিক হবে না। ধন্যবাদ। এক মিনিটে একটু আপার একটা উত্তর দেবো, 1 মিনিটে ভাই। সেটা হচ্ছে যে আজকে দেখুন যেটা বলেছেন, 24শে নভেম্বর তাজরিন এই ঘটনার পরে এই পিটিশনটা রেজ করেছে তারা, ওখানে প্লেস করেছে। তার ফলে সরকারকে জবাব দিতে হচ্ছে। গত 3 দিন আগে ক্যাবিনেটে শ্রম আইন সংশোধন হয়েছে, গতকালকে সারা রাত আইন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রী কাজ করেছেন, ঠিক আজকে সকালবেলা এই ধরনের ঘটনা। আমরা সরকার যখন মালিকদেরকে চাপ দিয়েছে, মালিকরা সরকার, রাজনৈতিক দল, রাজনৈতিক নেতাদেরকে ব্ল্যাকমেল করছে, এবং আজকে আমাদের দরকার তাদের এই খোলস থেকে বেরিয়ে এসে মানুষ হিসেবে মানবিক দায়িত্ব পালন করা। এখন কি হয়ে গেল, এই যে মেসেজটা, এই যে একটা নেগেটিভ মেসেজ গেল সারা বিশ্বে, লাইভ দেখতেছে, আল জাজিরা লাইভ দেখাচ্ছে এবং বিবিসি সবকিছু দেখাচ্ছে যে কিভাবে গরিব শ্রমিকরা মারা যাচ্ছে, কাদের নেগলিজেন্সি, এই মালিকদের। কেন যে গতকাল বিল্ডিংটা ফাটল ধরলো, অন্য ব্যাংক বেরিয়ে গেল, সবাই বেরোলো, সকালবেলা জোর করে শ্রমিকদের মালিকরা ডেকে নিয়ে জোর করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। অতএব গণহত্যার অভিযোগে তাদের বিচার করতে হবে, তাদের গ্রেপ্তার করতে হবে। এই 4 জনকে শুনেন, আপনার বিজেপি, আপনার অনেক সদস্য, কেন আপনার বিজেপি দায়িত্ব নেবেন? কেন আপনার এই গণহত্যার দায়িত্ব নেবেন? এবং আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য, স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব গেলেন, কেন অর্ডার দিয়ে আসলেন না গ্রেপ্তার করতে হবে? কেন না এটা গ্রেপ্তার করে, কেন রাত্রের মধ্যে গ্রেপ্তার করা হবে না? এই 4 জনকে গ্রেপ্তার করেন, আমরা কত মৃত্যু দেখবো। এর আগে দেখেন এই আশুলিয়া ট্র্যাজেডি হয়ে গেল গার্মেন্টসে, এরপরে বাইপাইলে আগুন লেগে মারা গেল, নিমতলিতে দাহ্য পদার্থ রেখে এত লোক মারা গেছে। শুধু কিছু একটা ঘটনা ঘটলেই আমরা করে গেছি ধামাচাপা দেওয়ার জন্য তদন্ত কমিটি করার অর্থই হচ্ছে 2টা 3টা 4টে করা, এবং এই গার্মেন্টস মালিকদের প্রচুর টাকা আছে, তাদের কিছু টাকা পয়সা চলে যাওয়া, শ্রমিকদের কিছু হবে না। আর দয়া করে কোনো তদন্ত কমিটি করেন না। এই দেশের মানুষের তদন্ত কমিটির উপর কোনো আস্থা নাই, কোনো ভরসা নাই। দিনের বেলা সবার মতামত নেন, সবার যান, প্রশাসন মতামত নেন। এখানে আছে আমাদের সেনাবাহিনী কাজ করতেছে, এখানে পুলিশ আছে, বিডিআর আছে, র্যাব আছে, ফায়ার সার্ভিস আছে, সাধারণ লোক আছে, সবাই বলতেছে মালিকদের দোষে আজকে এটা হয়েছে, শ্রমিকরা মারা গেছে। জোর করে শ্রমিকদের সকালবেলা জোর করে ঢুকানো হয়েছে, তাদের মারা হয়েছে, অত্যাচার হয়েছে, তাদের বলছে আমরা বেতন দেবো না। এইটা যা হয়েছে এইটার কোনো তদন্তের ব্যাপার না, এটা অবিলম্বে তাদের গ্রেপ্তারের বিচারে আওতায় আনেন। না হলে এই দেশের যে এই যে আপনারা লিখছেন যে কঠিনতম চ্যালেঞ্জ হবে গার্মেন্টস খাত, এটা কেন লাগছে? হরতালের জন্য। তার থেকে 1 লক্ষ গুণ বেশি ক্ষতি হয়েছে এই একটি ঘটনায়। জি মাহফুজুল্লাহ ভাই অনেকক্ষণ ধরে বলার চেষ্টা করছিলেন, আপনি আসবো একটু উনি অনেকক্ষণ ধরে বলবেন। না আসলে তো বলার আমার মাঝে মাঝে খুব হয়, মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা মনে পড়ে যে ভগবান তো ভদ্রপল্লীতে থাকেন, ভগবান জেলে পল্লীতে থাকেন না। আমাদের দেশে যত দুর্ঘটনা, যত দুর্যোগ হয়, সবকিছুতে সাধারণ মানুষ যারা, কর্মজীবী মানুষ যারা, তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। এটি বলা উচিত না, হয়তো অনেকে মনক্ষুণ্ণ হবেন। আমার মাঝে মাঝে আল্লাহর কাছে প্রার্থনা করতে ইচ্ছা হয় যে এইরকম একটি দুর্যোগ আমাদের মতো ভদ্রলোকদের উপর কেন আসে না। আমি একটু বিজিএম এর পক্ষে দাঁড়াতে চাই। পেছনের কথা টেনে আমরা খুব বেশি হয়তো সামনে এগোতে পারবো না, তিক্ততা তৈরি হবে কর্মজীবীদের সঙ্গে, মানে যারা কারখানার মালিক তাদের সঙ্গে। আপনি কি আজকে সুনির্দিষ্টভাবে আমাদেরকে বিজিএম এর পক্ষে থেকে একটা প্রতিশ্রুতি দেবেন? আপনি তদন্তের কথা বলেছেন, আমরা মেনে নেব আপনার কথা। সুস্পষ্টভাবে আপনি বলেন যে আগামী 30 দিনের মধ্যে তদন্ত হবে, আপনারা নির্ধারণ করবেন কার কতখানি দায়িত্ব ছিল, এবং সেই তদন্ত রিপোর্ট আপনার জনসমক্ষে প্রকাশ করবেন। তাহলে আপনাদের সততা, আন্তরিকতা এবং কর্মজীবীদের প্রতি যে আপনাদের ভালোবাসা আছে সেটা সম্পর্কে আমরা হতে পারবো। সেইটা আপনি গ্যারান্টি দিতে পারেন কিনা? আপনি তো তদন্তের কথা বলেছেন, আমি আপনার পক্ষে আছি। এখন আপনি বলেন যে কতদিনের মধ্যে তদন্ত করবেন এবং তদন্ত রিপোর্ট কতদিনের মধ্যে আপনারা প্রকাশ বলবেন। মিস্টার চৌধুরী প্লিজ। এখানে কিন্তু কথা অনেকগুলি হয়ে আসছে, এবং কিছু কিছু কথা কিন্তু আসলে বলতেই হয়, এবং বলার ইচ্ছা আমার জাগে, এবং আমি আশা করি যে আমাকে সুযোগগুলি দিবেন। যেমন পলক ভাই বললেন যে আমাদেরকে এখন মানুষ হিসাবে মানবিকতা প্রমাণ করতে হবে এই সেক্টরের লোক, কারণ এরা সবকিছুই কিন্তু সবাই। আমি শুধু মানে বিজিএম মালিকদের বলি, সবার এখানে
এখানে প্রশ্ন আসে যে সবাই তো আজকে সাভারে গেল, বিজিএমএ কি করছে, এবং এগুলো কিন্তু জানার দরকারও আছে। কিন্তু আমি মনে করি এখানে প্রশ্ন আছে যে তদন্তটা বিজিএমএ 30 দিনের মধ্যে করবে কিনা। আসলে মানুষ হিসাবে আপনি তদন্ত চেয়েছেন, আপনি বলেছেন তদন্ত হওয়া উচিত, সেজন্যই কথা বলেছি। আমি বলি যে মানুষ হিসাবে এই সেক্টরের লোকজন যদি এতদিনে প্রমাণ না করতে পারে, তাহলে আমার মনে হয় যে এর থেকে দুঃখ আর কিছুই নাই আর কি। এবং আজকে এত যে কথাগুলি হচ্ছে একটা কারণে, সেটা হলো বিশ্বাস এবং অবিশ্বাস। যত ডিসকাশন হয়েছে একটা কিন্তু অবিশ্বাসের জায়গার মধ্যে কিন্তু আমরা চলে আসছি। সেটা হলো যে আপনাদেরকে আমরা প্রমাণ করতে পারি নাই যে আমরা কতটুকু রেসপন্সিবল এবং আমরা রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করছি। এই জায়গাটাই কিন্তু আমরা আসলে প্রমাণ করতে পারি নাই, এবং এটা আমাদের জন্য দুর্ভাগ্য। নিশ্চয়ই আমরা সে মেসেজগুলি প্রপারলি আপনাদেরকে দিতে পারি নাই যে আমরা আসলে দায়িত্ব নিয়ে কাজ করছি। আজকে যদি দেখেন যে সাভারে আজকে বিজিএম এর প্রেসিডেন্ট কিন্তু মোটরসাইকেল নিয়ে কিন্তু 10টার সময় শেষ ঠিকই ওখানে হাজির হয়েছে। কিন্তু আজকে বিজিএম এর পুরা টিম কিন্তু ওখানে এখনো কিন্তু কাজ করছে সকাল থেকে। বিজিএম এ কিন্তু 10টা টিম ভাগ করে নিয়েছে, এবং এই যে হাসপাতালে নিয়ে যাবার ডিফারেন্ট সব জায়গায় কিন্তু হ্যাঁ। আজকে এই যে টর্চ লাইট কিন্তু বিজিএম এ তখনও পাঠিয়েছে, বিজিএম কিন্তু এখনো কিন্তু পাঠাচ্ছে। সবকিছু বিজিএম এ যতটুকু পারছে বিজিএম এ কিন্তু সাথে সাথে থেকে আগাগোড়াই এই তাজরিনের সময়ও কিন্তু বিজিএম এর দায়িত্ব অ্যাভয়েড করেনি, এখনো কিন্তু বিজিএম এর দায়িত্ব কিন্তু অ্যাভয়েড করছে না। এবং কেন কথাগুলি বলা হয় তদন্ত, আজকে যদি বিজিএম এ তদন্ত করে এটা কিন্তু সেই একই জায়গা, কেউ কিন্তু এটা বিশ্বাসযোগ্যতা কিন্তু মধ্যে আসতে পারবে না, কেউ বিশ্বাস করে না। এই জন্যই কিন্তু দরকার হয় সরকারের যারা থাকেন দায়িত্বে থাকেন তাদের মন্ত্রণালয়, আজকে যদি ওনারা একটা রিপোর্ট দেন সেটা কিন্তু সবার জন্য কিন্তু গ্রহণযোগ্য হবে। এই জন্যই কিন্তু আমরা বলি যে একটা তদন্ত হোক। আসেন আপনারা থাকুক বিজিএম থাকবে। ধরে নিচ্ছেন কেন আপনি ধরে নিচ্ছেন কেন যে বিজিএমই তদন্ত করলে যতবার সততার সঙ্গে সততার সঙ্গে যদি আপনি করতেন আমরা গ্রহণ করব না, আমরা এটা আপনি ধরে নিচ্ছেন কেন? এই যে আমাদের রিসেন্ট এক্সপেরিয়েন্স, আজকে যখন এই তাজরিনের ঘটনাটা ঘটলো সেখানে যখন বিজিএম তদন্ত করে একটা রিপোর্ট দিল, ইমিডিয়েটলি তারপর দিন কিন্তু নানান রকম কমেন্ট চলে আসলো। অথচ একই টাইমে কমিটি কিন্তু সরকারের তরফ থেকে করেছে, এবং সরকারের দুইটা ডিপার্টমেন্টে কিন্তু 2টা তদন্ত কমিটি করেছে, আজও কিন্তু সেটা দেখেনি। কিন্তু বিজিএমএ কিন্তু বারবার বলেছে যে আমরা কিন্তু সেই তদন্ত কমিটি আমাদেরটা আমরা করলাম, আপনারা করেন, করে কিন্তু এটা বিচারের মধ্যে নিয়ে আসেন। চৌধুরী অনেক ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে সেটা করা যেত না, অনুষ্ঠানে কিন্তু আমরা এই ব্লেম থেকে কিন্তু বেরিয়ে যেতাম। তদন্ত করতেছে, নজিরবিহীন কোন শাস্তির ব্যবস্থা মালিকদের হয়নি। এই সুযোগ মালিকরা পাবেই যদি সরকার এই ধরনের শাস্তিযোগ্য ব্যবস্থা, আইন আছে বাস্তবায়ন নাই কেন? সরকারের কাছে প্রশ্ন, আমি যদি এই ঘটনা ঘটাতাম আমাকে অ্যারেস্ট করা হতো, কিন্তু যখন প্রভাবশালী মালিক হয়, টাকা থাকে, তার বেলা কেন হবে না? এই বৈষম্য দূর করেন, জবাবদিহিতার জায়গাটায় সরকারকে অনুরোধ করব যেই হোক তাকে শাস্তির জায়গায় নিয়ে আসেন, তাহলে আর এই সুযোগ পাবে না। আমরা যাবো না, আমরা একটু অধ্যাপক ডক্টর খানের কাছে যাব। করণীয় কি, যে ভবিষ্যতের জন্য এরকম না ঘটে, করণীয় আসলে কি? ধন্যবাদ। আজকে এই ঘটনার পরে দুপুরবেলায় আমাকে একজন সাংবাদিক কোন একজন পত্রিকার প্রশ্ন করেছিলেন এই একই প্রশ্ন, যে কেন এই ঘটনা হচ্ছে বা এই ঘটনা কেন হলো। তো স্পেসিফিক এই রানা প্লাজার ঘটনা নিশ্চয়ই কারিগরি ত্রুটি ছিল, সেটা আমি আগেই বলেছি। আর বারবার কেন হচ্ছে, এটার এক কথা সহজ উত্তর, অতীতের ঘটনার কোনো শাস্তি হয় নাই। কাজে আইনের প্রয়োগ করতে হবে, যথাযথ তদন্ত করতে হবে এবং আইনের যথাযথ প্রয়োগ করতে হবে। সেটা না হলে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আরো ঘটবে। ভাই, করণীয় নিয়ে যদি বলেন, আমরা একটু প্রোঅ্যাক্টিভ কিছু চাই। আসলে করণীয় তো আসলে খুব জিনিসগুলো খুব সাধারণ। যেটা উনি বললেন যে সেটা হচ্ছে যে আপনি রুল অফ ল চান না রুল বাই ল চান। আমরা রুল অফ ল চাই। যদি রুল অফ ল চাই তাহলে আইনের অধীনে আনতে হবে যারা এর জন্য দায়ী। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে, আমি আমার বোনের সঙ্গে একটু দ্বিমত করি। সেটা হচ্ছে যে যারা কারখানার মালিক এবং যারা কারখানায় কাজ করেন তাদের সঙ্গে বিরোধটা একেবারে অনেক পুরনো, প্রাগৈতিহাসিক যুগ থেকে প্রায়। কারখানা মালিকরা মুনাফা করবেন, কিন্তু যেটা আমি বিজেএমই এর প্রাক্তন সভাপতিকে বলতে চাই যে আপনার মুনাফার পরিমাণটাই যদি সবসময় লক্ষ্য হয়, সবসময় যদি প্রফিট ম্যাক্সিমাইজেশনটা আপনার টার্গেট হয়,
তাহলে কিন্তু আপনি এই অভিযোগ থেকে কখনো মুক্তি পাবেন না। কাজে সেখানে আপনাকে কল্যাণের বিষয়ে যেতে হবে। বাইরের দুনিয়া থেকে প্রশ্ন উঠলে আপনি কমপ্লায়েন্সের বিষয়ে যান, বাইরের দুনিয়া থেকে প্রশ্ন উঠলে আপনি শিশু শ্রমিকের বিষয়টা দেখেন ডে কেয়ার সেন্টারে। দেশের ভেতরে যখন প্রশ্নগুলো উত্থাপিত হয় তখন সেগুলোর দিকে বোধহয় আপনাদের নজর দেওয়া প্রয়োজন। এবং এটি আপনি আমার চেয়ে খুব ভালো জানেন যে ইনিশিয়ালি হয়তো একটা ইনভেস্টমেন্ট হতে পারে, কিন্তু সেই ইনভেস্টমেন্ট কিন্তু আপনার জন্য রিটার্ন অনেক বেশি দেবে যদি আপনার শ্রমিক বা আপনার যারা কর্মজীবী তারা যদি সন্তুষ্ট থাকে। আর তৃতীয় হচ্ছে মানুষের জীবনের দামকে আমি যেটা অনুরোধ করব, 1 লক্ষ 1.5 লক্ষ বা 2 লক্ষ টাকা দিয়ে বিবেচনা না করে বিজিএমই এর এমন তহবিল থাকা উচিত যেই তহবিল দিয়ে ওই মানুষটির জীবনের অন্তত পক্ষে 90% ক্ষতিপূরণ করা সম্ভব হয়। না, আপনি নিশ্চয়ই জানেন যে হিসেব কিন্তু আছে যে এই লোকটি কর্মক্ষম থাকলে কত বছর পর্যন্ত কতদিন কাজ করলে কত মুনাফা সে আয় করতে পারতো মজুরি, সেই অনুযায়ী তাকে ক্ষতিপূরণ দিতে হবে। এবং সেই জন্য বিজিএমই কিন্তু নিজস্ব তহবিল তৈরি করতে পারেন। জি, আপনি যদি একটু করণীয় বলেন বুলেট আকারে, পয়েন্ট আকারে কি করতে হবে? হচ্ছে যে এইটার যদি কঠিন শাস্তি না দেওয়া হয় তো এই ঘটনা চলতেই থাকবে। আমাদের এই ধরনের ট্র্যাজেডি হবে, আমাদের প্রধানমন্ত্রী শোক প্রস্তাব নেবেন, আমাদের মন্ত্রী নানক সাহেবদের মতন মন্ত্রীরা গিয়ে দিন রাত পরিশ্রম করে উদ্ধার কাজ চালাবেন, সেনাবাহিনী গোটা প্রশাসনকে এখানে ব্যবহার করতে হবে। এইগুলো তো না, এইটার পরে আরেকটা ঘটবে। কিন্তু একটা ঘটনারও তো বিচার হলো না। বিচার যদি হইতো এইটা হইতো না। তাহলে কোনো পরামর্শ আছে কিনা? পরামর্শ একটাই যে এই যে এখনই যদি এই 4 জন মালিককে যদি ধরে আনা হয়, তাদেরকে যদি বিচারে কাঠগড়ায় দাঁড় করানো হয়, দেখবেন যে সমস্ত মালিকরা তারা এখনই অ্যালাউড হয়ে যাবে যে ভবিষ্যতে এইভাবে তার নেগলিজেন্স শ্রমিক মারা যাবে না। একজন মালিক তো মরলো না, এই ফাটা ভবনে সকাল যে মালিক বসে থাকতো তাদের অফিসে দেখতাম যে 2 জন মারা গেছে। অ্যাডভোকেট সঞ্জিদা খানম, করণীয় নিয়ে যদি বলেন। আমি করণীয় যেটা নিয়ে বলতে চাই, এই সরকার হচ্ছে আইনের শাসনে বিশ্বাস করে এবং আইনের শাসনে বিশ্বাস করে বলেই আমরা বলতে চাই যে অন্য কোনো তদন্ত নয়। ফিরোজ ভাই বলেছেন যারা এই গার্মেন্টসের মালিক তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং ভবনের যে মালিক তাকেও গ্রেপ্তার করতে হবে এবং তাদের বিচারের কাঠগড়ায়। এবং এইটার ব্যাপারে না, এই বিষয়টা আমি বলবো যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে সেখানে গিয়েছিলেন। আজকে একজন প্রতিমন্ত্রী আমাদের নানক ভাই সেখানে সকাল থেকে পরিশ্রম করছেন। এগুলো সব ঠিক আছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে কি বলেছেন আপনারা দেখেছেন। তারপরেও আমি বলতে চাই, আমি স্ট্যান্ডিং কমিটির একজন মেম্বার হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, আমরা স্থায়ী কমিটির যারা রয়েছি আমরা তাকে বিশেষভাবে তাকে অনুরোধ করব এবং প্রয়োজনে তাকে চাপ প্রয়োগ করব যাতে অতি দ্রুত এই অপরাধীদেরকে, আমি বলবো যে হত্যাকারীদেরকে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং তাদের বিচারের আওতায় এনে তাদেরকে বিচার করতে হবে এবং সর্বোচ্চ শাস্তি তাকে দিতে হবে। আপনি কি করছেন আজকে কিন্তু পাবলিক মিডিয়াতে আপনি বলে গেলেন আপনি চাপ প্রয়োগ করবেন, আমরা কিন্তু ফলো করব যে আসলে চাপ প্রয়োগ করছেন কিনা, আমরা কিন্তু দেখবো এটা। পলক ভাই, আপনি কি করবেন কিংবা করণীয় কি আসলে সরকারের পক্ষ থেকে? আমি বলতে চাই যে এখানে কয়েকটা এই দুর্ঘটনার সাথে যারা যারা জড়িত তাদের ব্যবস্থা করতে হবে। যেরকম প্রথম বিজিএম এর এই 4 জন মালিককে সদস্যপদ বাতিল করতে হবে, যেটা হচ্ছে তাদের মূল শক্তি অর্থ। দ্বিতীয়ত হচ্ছে যে যেই পৌরসভার প্রকৌশলী ওই সময়ে এই ভবনটা করার জন্য অনুমতি দিয়েছিল তাকে খুঁজে বের করে তার আইনের আওতায় আনতে হবে। এবং যেই ভবনটা নির্মাণ করেছে পুকুরের মধ্যে এই যে দিয়ে ঝুট টুট দিয়ে পূরণ করে ফাইল দিয়ে তৈরি করেছে তাকে এটা আনতে হবে মানে আইনের আওতায়। আর সরকারের যেটা করণীয় সেটা হচ্ছে শ্রম আইন, যেটা আর কি আন্তর্জাতিক শ্রম নীতিমালা অনুসারে হয়, সেই আইনটা আমরা করতে যাচ্ছি। মালিক পক্ষ আমাদেরকে যত বড়ই হুমকি দিক আমরা সেটা আইনটাকে সংশোধন করে শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য মনিটরিং ব্যবস্থাটাকে আমাদের জোরদার করতে হবে, আমাদের জবাবদিহিতার কাঠগড়ায় থাকতে হবে। মিস্টার চৌধুরী, আপনি যদি বলেন করণীয় সম্পর্কে। ক্যাবিনেটে অনুমোদন হয়েছে। ধন্যবাদ। আসলে অ্যাকাউন্টেবল সবাই হইতে হবে। যে ভবন যারা পারমিশন দেয় তারাও যেরকম অ্যাকাউন্টেবল, এবং যারা এই ভবন ভাড়া দেয় তারাও অ্যাকাউন্টেবল, এবং যারা এই বিল্ডিং ব্যবহার করে তারা যদি তাদের নেগলিজেন্সি হয় তারাও কিন্তু কেউ কিন্তু অ্যাকাউন্টেবলের বাইরে না। এবং যথাযথই এটা সত্য যে যে দায়িত্বে প্রাপ্ত তাকে সেই দায়িত্বটা কিন্তু নিতে হবে। সেটা যদি না নামা হয় তাহলে কিন্তু কোনো অবস্থাতে কিন্তু আমরা আগাতে পারবো না। আমরা জানি আমাদের বাংলাদেশের অর্থনীতির একটা বড় শক্তি কিন্তু গার্মেন্টস। তো এইসব ঘটনায় কি ধরনের অভিঘাত আসলে হতে পারে, নেতিবাচক অভিঘাত? দেখেন, অলরেডি এই সেক্টর নিয়ে কিন্তু বিদেশে যেভাবে বাংলাদেশের রাজনৈতিক কর্মকাণ্ডকে তুলে ধরা হয়েছে, আল জাজিরাতে যে এটা সিরিয়া হয়ে আছে, এবং তারপরে যখন এই ঘটনাটা ঘটে তখন কিন্তু বাংলাদেশের আর এই সেক্টরের ভাবমূর্তি কিন্তু বাইরে থাকে না।
সুতরাং হোল বাংলাদেশ সম্বন্ধে একটা মেসেজ চলে যায় যে আমরা সবাই বোধহয় ক্যালাস, এবং এই মেসেজ ইজ এ ভেরি ডেঞ্জারাস। এবং এই জন্যই আমাদের সবারই উচিত যার যার যে দায়িত্ব, সেই দায়িত্বটা কিন্তু নেওয়া, এবং উই মাস্ট ওন ইট। এবং এখানে কেউ কাউকে চাপায়া দিয়ে কিন্তু আমরা কেউই কিন্তু পার পাবো না কিন্তু। সো আমি আশা করি যে বিজিএমএ সবসময় এই জায়গাটায় নিজের দায়িত্ব মনে করেই কিন্তু তারা এগিয়ে গেছে, এবং তারা সবসময় কিন্তু তাদের দায়িত্ব তারা অ্যাভয়েড করে। আপনাদের সবাইকে ধন্যবাদ। যে গার্মেন্টস মালিকরা এবং বায়াররা বিষয়গুলোকে জটিল করে ফেলে। শ্রম আইন আছে যেখানে আমার 99% বা 90% জিনিসগুলোই কভার করে, সেইখানে বিভিন্ন কোড অফ কন্ডাক্ট, এই অডিট সেই অডিট, এইটা সেইটা কত কিছু করে, কিন্তু নিরাপদ কর্মস্থল নাই। আজকে আমার শ্রমিক মরতেছে, চাকরিচ্যুত হবে, মালিকদের কি হবে? বিদেশে বাড়ি ঘর করছে, ছেলে মেয়ে বিদেশে গেছে গিয়া, আজকে যারা বড় বড় নেতা নেত্রী মালিকরা, তাদের 2-3টা পাসপোর্ট, তাদের ছেলে মেয়েরা দেশ বিদেশে থাকে, কিন্তু আমরা নিরীহ মানুষগুলাই কিন্তু মরতেছি। আমাদেরকে সম্মান দেন, বাঁচার মতো জায়গা দেন, তাহলে দেশ আরো উন্নত হবে। এরকম করলে এই সস্তা শ্রমের শ্রমিককে দায়ী করতে পারবেন না। বিদেশি ষড়যন্ত্র আইসা বুলডোজার দেওয়া পিছন থেকে ভেঙে দেয় নাই, ভাঙছে কিন্তু মালিকরা, মারছে কিন্তু মালিকরা। আসেন সবাই মিলে সুষ্ঠু জায়গায় যাই, অপরাধীকে অপরাধ বলেন, শাস্তির যোগ্য হলে তাকে শাস্তি দেওয়ার সুযোগ দেন, এটাই আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ। আজকের এই বিজ্ঞ প্যানেলিস্টরা যেসব সুপারিশ করেছেন ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা রোধ করবার জন্য, সেটি হচ্ছে দায়ীদেরকে গ্রেপ্তার করতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, এবং সব জায়গায় একটি জবাবদিহিতার কাঠামো তৈরি করতে হবে। এবং আমরা জানি জীবনের কোনো ক্ষতিপূরণ হয় না, তারপরেও একটি যৌক্তিক ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে, উদ্ধার কাজ এবং চিকিৎসা যথাযথ করতে হবে, আহত এবং যারা বেঁচে থাকছেন সেই সব শ্রমিকদের পুনর্বাসন করতে হবে, এবং শ্রম আইনের, যেটি সবাই বলেছে গুরুত্বপূর্ণ, শ্রম আইন তার পূর্ণ বাস্তবায়ন করতে হবে। এবং যেটা মাহফুজুল্লাহ ভাই খুব চমৎকার বলেছেন যে ব্যবসা থাকবে, শিল্প থাকবে, কিন্তু এথিক্স ইন বিজনেস, ব্যবসায় যে নৈতিকতার বিষয়টি, সেইটিকে উচ্চ তুলে ধরতে হবে এবং এটিকে আমলে নিতে হবে। এবং এখান থেকে বলা হয়েছে যে 4 জন যে মালিক যারা জড়িত, তাদের তাৎক্ষণিকভাবে বিজিএম এর সদস্য পদ বাতিল করতে হবে। এবং সবশেষ যে বলা হয়েছে যে সমস্ত ফ্যাক্টরিকে কমপ্লায়েন্ট হতে হবে, অর্থাৎ শ্রমিকদের কাজের উপযোগী একটি পরিবেশ গড়ে তুলতে হবে। এইটি যদি আমরা করতে পারি আন্তরিকতার সঙ্গে, তাহলে তো ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা আমরা রোধ করতে সক্ষম হব। আরেকটা কাজ বোধহয় বিজিএমইএ করতে পারেন, যেটা তাদের জন্য খুব জরুরি, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট অডিটটা চালু করার জন্য। ম্যানেজমেন্ট অডিট যদি ওনারা চালু করেন, ওনারশিপ অডিট চালু করেন, তাহলে তারা বলতে পারবেন যে মানে সমস্যাগুলো কোথায় হচ্ছে। আমরা এই সুপারিশটিও রাখলাম। এই অডিট কিন্তু কন্টিনিউয়াসলি বিজিএমএ করে যায়। কমপ্লায়েন্স টিম 35টা ছেলে আছে যারা, সেটাকে যদি আরো নিবিড় করা যায় তাহলে তো এসব দুর্ঘটনা আমরা রোধ করতে পারবো। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি আগামীকাল সকাল 8টায় আবার পুনঃপ্রচার হবে। আশা করি আপনারা দেখবেন। আবারও যে দুর্ঘটনা ঘটেছে, কেউ কেউ হত্যাকাণ্ড বলছেন, এবং যেসব শ্রমিকের জীবন এখানে চলে গেছে, তাদের প্রতি আমরা আসলে শোক জানাচ্ছি, সমবেদনা জানাচ্ছি, এবং আমরা চাইছি যারা আহত তাদের যেন চিকিৎসা ঠিকমতো হয়, সেইটুকু আমরা দাবি জানিয়ে আজকের মতো এই অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, নিরাপদ থাকুন।